এবং এটা কিন্তু ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মানে বিভিন্ন সময়। এবং সবচেয়ে বড় ভূমিকা আমার মনে হয় যেটা রেখেছেন যে তামাকের ডাক্তারদেরকে ইউনাইটেড ফোরাম অফ ডক্টরস এগেইনস্ট টোব্যাকো যেটা করেছে, সেটা আমার কাছে মনে হচ্ছে যে এটা সবচেয়ে বড় কাজ হচ্ছে। মানে এটা এবং আজকে যে আপনাদেরকে আনলেন, হ্যাঁ আপনাদেরকে একজন বললেন যে আপনারা সার্টিফিকেটধারী যোদ্ধা, আমি বলবো যে এই যে সাদা কোট পরা যোদ্ধা এটা কিন্তু অনেক বড়। এটা বললেই কিন্তু একজন রোগীর পাশে গেলে বা এমনকি কারোর কাছে গেলে সার্টিফিকেটটা কি কেউ পড়তে পারলো কি পারলো না, কিন্তু আপনার সাদা এই অ্যাপ্রনটা সবাই দেখে এবং এটাকে সম্মান করে। তো কাজে এটা একটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা আপনাদের কে দেখে আমার ভালো লাগছে, সেটা হলো যে আমরা যে সরকার এটাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলছি, এবং এই সরকারটা গঠিত হয়েছে কিন্তু তরুণদের আন্দোলনের প্রেক্ষিতে, তাই না? আপনাদেরই বয়সে, এমন কোনো কোনো ক্ষেত্রে কম বয়সে, তারা কিন্তু প্রাণ দিয়েছে, আহত হয়েছে। তাদেরই একটা বিশাল আন্দোলনের ফলে যখন নাকি আগের সরকার পালিয়ে গেছে বলতে পারি, পালিয়ে গেছে এবং মানে পতন হয়েছে, তখন যে সরকার গঠিত হলো তার একটা অংশ হতে পেরে এক হিসেবে ইনফ্যাক্ট সেই সময় আমাদেরকে যারা নিয়েছেন সেটা কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের জন্য না, বরং আমরা ছাত্রদের সাথে যুক্ত ছিলাম নানাভাবে, ছাত্রছাত্রীদের মানে কাজের সাথে, সেটার কারণে নিয়েছেন। তো ফলে আমরা ছাত্রদের দ্বারা বা আন্দোলনকারীদের দ্বারা নির্বাচিত একটা সরকার, তো সেদিক থেকে আবার আমাদের দায় আবার অনেক বেশি। এই জন্য যে একটা নির্বাচিত সরকার হলে তাকে ভোটারকে কোনো মতো বুঝ দিলে হয়ে যায় বা তার কনস্টিটিউয়েন্সিকে বুঝ দিলে হয়ে যায়। আমরা এতগুলো শহীদের রক্তের বুঝটা দেবো কাকে, আমরা এতগুলো আহত যারা হয়েছে তাদের বুঝটা দেবো কাকে? তো সেদিক থেকে আমরা যেটা দেখি যে প্রত্যেকটা উপদেষ্টা যারা আছেন তাদের মধ্যে এই একটা ব্যাপারে খুব বড় ধরনের একটা কমিটমেন্ট আছে যে আমরা এমন কিছু করব না যেটা দেশের জন্য ক্ষতি হতে পারে, এটা আমরা করতে পারবো না, এটা আমাদেরকে কেউ ক্ষমা করবে না। আমি ব্রিগেডিয়ার মালিক স্যারের কথা বলার পাশাপাশি আমি ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর নামও নিতে চাই এবং ডক্টর জাতীয় অধ্যাপক ডক্টর ইসলাম, আপনারা জানেন না তাদের নাম জানেন কিনা, নিশ্চয়ই জানেন। এবং এরাও কিন্তু এই ধূমপান বিরোধী বা তামাক বিরোধী আন্দোলনের কিন্তু একটা মানে শুরু করে দিয়েছেন যখন কিনা মানে অনেকে জানতো না। তো সেই জন্য আমরা আপনাদেরকে বলবো যে যারা আপনারা তরুণ তারা কিন্তু এদের কথা মনে রাখবেন, মানে একটু ওদের সম্পর্কে জানার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মানে অনুপ্রেরণা হবে। আর যেটা হ্যাঁ জানি সেটা, হ্যাঁ তো মানে বিজ্ঞাপনে লেখা থাকতো ধূমপায়ীদের আবেদন করার দরকার নেই, পরিষ্কার। তো এটাই আরেকটা আপনাদেরকে আমি বলছি, সেটা হলো যে তরুণদের আন্দোলনের প্রেক্ষিতে আমরা সরকার গঠন করছে, বর্তমান সরকারটা আছে, তেমনি কোম্পানিগুলোর নজরও কিন্তু আপনাদের আছে। কোম্পানিগুলো বুড়োদের দিকে আর তাকায় না, কোম্পানিগুলোর কোনো ইচ্ছাই নাই, ওরা তো ওদের খাওয়া যা হওয়ার হয়ে গেছে, ওদের ব্যবসা ওখানে শেষ। এখন এরা যতটুকু বাঁচে এটাই লাভ এবং যতটুকু খায় তাতেই লাভ, টার্গেট হচ্ছে না আপনারা। তো সেই জন্য যদি কোম্পানি আপনাদেরকে ভোক্তা হিসেবে টার্গেট করে থাকে, তাহলে আপনারা যদি যোদ্ধা হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু এখানে তরুণদের মধ্যে একটা বড় ইয়ে তৈরি হবে, যেটা আমাদের জন্য খুব দরকার এবং সেটা কিন্তু আপনাদের বোঝা খুবই জরুরি। কারণ এমনিতে বাংলাদেশের জনসংখ্যার যদি পিরামিডটা দেখি, তাহলে 40 বছরের নিচেই হলো 2/3 প্রায়। তাহলে 3 ভাগের 2 ভাগ যদি আমার এই বয়সের মধ্যে থাকে, তাহলে কোম্পানির ব্যবসার হিসাবটা কিন্তু আপনি আমাদের এনটিসিসির যে ডিজি সাহেব অনেক হিসাব দিলেন, কিন্তু উনি যদি এই হিসাবটা দিতেন যে কোম্পানিগুলো কোন হিসাবটা করে এত উৎসাহ পায় ব্যবসার জন্য এবং বাংলাদেশের মতো দেশে, সেটা কিন্তু খুব
গুরুত্বপূর্ণ। এখন আমি আইন সংশোধনের ব্যাপারটা কেন দরকার এটা বলি, তার আগে বলি যে আমরা একটা সৌভাগ্য, যেটা আমাদের এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা আসছেন, আমাদের প্রধান উপদেষ্টা উনি আমার শিক্ষক ছিলেন, আমি ওনাকে কখনো ধূমপান করতে দেখিনি। তো কাজে আমি সাক্ষী আছি যে উনি একজন এরকম ব্যাকগ্রাউন্ড থেকে আসা। আর এমনিতে আপনাদের এখন আমাদের যেটা লাভ হলো, শুধু আমি থাকা না, স্বাস্থ্য উপদেষ্টা, সহকারী স্বাস্থ্য উপদেষ্টা যিনি বিশেষ সহকারী, তারপর সচিব এবং আমাদের উপদেষ্টাদের আরো অনেকে, পরিবেশ এবং অন্যান্যরা, প্রায় অনেককে এটা বারবার বুঝিয়ে বলার দরকার পড়ে না যেটা কত ক্ষতিকর এবং এটা আমাদের সংশোধনী আনার দরকার। যখন নাকি আইন সংশোধনী আনার প্রস্তাব গিয়েছিল এবং ফেরতও গেছে, সেটা একটা কথা বলে গেছে যেটা অর্থ উপদেষ্টার কনসার্ন ছিল, সেটা হলো যে রাজস্ব কমে যাবে। যেটা প্রশ্ন আছে যে রাজস্ব কমে যাওয়ার প্রশ্নটাকেই আমরা হাইলাইট করবো কিনা, কিন্তু এই কথাটা বলেই ওরা কিন্তু ঠেকিয়ে দেয়। কিন্তু এই কথাটা আমি আজকে পরিষ্কার বলতে চাই, আমাদের সরকার কোম্পানির টাকা, তামাক কোম্পানির টাকায় চলে না, এটা জনগণের টাকা। এবং যেই টাকাটা তারা দাবি করে যে তারা দিচ্ছে, তার একটা অংশ তারা মাত্র দেয়, যেটা ইনকাম ট্যাক্সের অংশ, বাকিটা ভ্যাট, তার মানে ধূমপায়ীরা দিচ্ছে বা তামাক সেবনকারীরা দিচ্ছে। তো কাজে আমি একদম মানে বারবার বলবো যে তামাক কোম্পানি যদি আমাকে এই জুজুর ভয় দেখায় রাজস্ব কমে যাবে, আমরা দেবো না। এমনকি আমি এটাও শুনেছি যে শ্রম মন্ত্রণালয় ওদেরকে বলছে, ওরা বলছে যে শ্রম মন্ত্রণালয় শ্রমিকদের জন্য টাকা দেয়, সিএসআর বন্ধ হয়ে যাবে। সিএসআর কেন বন্ধ হবে? তাদের দায়িত্ব। সিএসআর কি শুধু তামাক কোম্পানি করে? ব্যাংকগুলো করে, সব প্রাইভেট সেক্টরকে করতে হয়। আপনি একটা খোঁজ নিয়ে দেখেন যে তামাক কোম্পানি সিএসআর করতে গিয়ে কি করে? গাছ লাগায়। গাছ লাগায় কেন? কারণ তামাক চাষ করতে গেলে তারা তো অলরেডি গাছ কেটে ফেলছে, এখন তাদেরকে তামাক পাতা পোড়াবার জন্য গাছ লাগবে, ওই গাছ লাগায় নিজের জন্য, মানে সে আবার এদিকে দেখে পরিবেশ তারা রক্ষা করছে। তো মানে তামাক কোম্পানির ভাওতাবাজি, হ্যাঁ, আমাদেরকে তামাক কোম্পানির ভাওতাবাজির ভাষাটা শিখতে হবে। আমরা এটা তারা যে কিভাবে আমাদেরকে, তো ফলে এটা কিন্তু সিএসআর, আমরা একটা গবেষণা করেছিলাম তামাক চাষের উপরে। তো ওখানে গ্রামে মানে তামাক চাষ যারা করে তাদেরকে এই এপ্রিল মাস থেকে যখন নাকি তামাক পাতা তোলা শুরু হয়, তখন থেকে ওদের রোগ শুরু হয়। এর আগে রোগ হলে ওরা নাকি হাসপাতালে যেতে পারে না। তো রোগ শুরু হয় এবং সব টাকা যা পায় সেটা হয়ে যায়। আমি তখন বললাম যে এখানে কোম্পানি কেন একটা হাসপাতাল দেয় না চিকিৎসা করার জন্য? তখন ভিতর থেকে খবর পেলাম তো কোম্পানি হাসপাতাল দেবে না, কারণ তাতে তো স্বীকার করা হয়ে যায় যে তাদের কারণে রোগ হচ্ছে, বুঝছেন? আর এই খরচটা দেখেন, আমাদের যে এখানে স্বাস্থ্যের যে হিসাবটা দেয়া হচ্ছে যে প্রায় চিকিৎসা বাবদ ৮,৪০০ কোটি টাকা, তাহলে ওই চিকিৎসা বাবদ ওই খরচ তো ওর জন্য বাড়তি খরচ হয়ে গেল। ওই এরকম একটা পয়সাও খরচ করবে না, সে যেটা প্রয়োজন সে এই কাজ করবে না, অথচ আমাদেরকে শেখাবে যে রাজস্ব কমে যাবে। এই বুদ্ধিটা আমার মনে হয় যে আমাদের দেশের অর্থনীতি, আপনাদেরকে নিয়ে যেমন মিটিং করছে, ইয়াং অর্থনীতিবিদদের নিয়ে আমাদের মিটিং করা দরকার, বুঝছেন? ইয়াং অর্থনীতিবিদদেরকেও শেখাতে হবে যে রাজস্বের এই তর্কটা একেবারে একটা ভুল তর্ক, এটা আসলে একটা সঠিক না। এমনিতে আমি একটু বলি যে আইন সংশোধনের ব্যাপারটা 2003 সালে ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা করেছিল, বাংলাদেশের কিন্তু সরকার 2005 সালে কিন্তু আইনটা করেছে, মানে সাইন করার 2004 সালে সাইন করার পরের বছরই তারা করেছে। সেদিক থেকে বাংলাদেশ সরকারের একটা ভালো ইতিহাস আছে যে তারা অনেক দ্রুত এই আইনটা করেছে, কিন্তু সেই আইনটা অনেক কিছু ছিল না, এবং বিশেষ করে যেটা ছিল না সেটা হলো ধোঁয়াবিহীন তামাক বলে যে কিছু আছে। অথচ যারা এই আইনটা করেছেন তাদের মা, নানি, দাদি সবাই কিন্তু এটাই খায়, তাই না? মানে নিজেরাও এটা মানে ব্যবহার করে, কিন্তু
এটা ছিল না। আমরা 2013 সালে এসে তামাক বিরোধী নারী জোট 2010 সাল থেকে কাজ করতে গিয়ে যখন দেখলো যে ধোঁয়াবিহীন তামাকের ব্যবহারটা অত্যন্ত বেশি, তখন আমরা অনেক আন্দোলন করলাম এবং এটা সংজ্ঞায় ঢুকাতে পেরেছে। সংজ্ঞায় 3টা ঢুকেছে, জর্দা, গুল, সাদা পাতা। এখনো কিন্তু খৈনি বা আরো অন্যান্যগুলো সংজ্ঞায় নাই, এটা কিন্তু এখনো সীমাবদ্ধ আছে। কিন্তু আইনের যে অন্যান্য ধারাগুলো আছে সেটাকে যদি আমি প্রয়োগ করতে যাই তাহলে ধোঁয়াবিহীন তামাকের ক্ষেত্রে সবসময় প্রয়োগ করা যাচ্ছে না। হ্যাঁ, এটা একটা সমস্যা ছিল, তাই এই দাবিটা উঠেছিল। যেমন ধরেন সিগারেটের প্যাকেট কিরকম 4 কোনা, তাই না? আমরা তো খুব সুন্দর দাবি করে দিলাম যে 50% হবে, সেটাকে এখন 90% করব, কিন্তু 4 কোনা প্যাকেটে সেটা শতাংশ বাড়ানো সহজ। কিন্তু একটা জর্দার প্যাকেট ওটা গোল, গুলের প্যাকেট তো আরো ছোট, তাই না? একদম ওর মধ্যে কোন 90% আপনি দেবেন এবং সেটা দিলেও ওটা দেখা যাবে কিনা, আদৌ ওটা কোনো এফেক্ট হবে কিনা। তো কাজেই এটা নিয়ে ফারহানা জামান লিজারা আছেন এবং আমরা অনেকেই কাজ করেছি, যেটা হলো প্যাকেজিংটা কেমন হবে, সেই প্যাকেজের সাইজ কেমন হবে। কারণ জর্দাগুলোর সাইজ দেখা গেছে 45 রকমের সাইজ আছে, 5 গ্রাম থেকে শুরু করে একেবারে 50 গ্রাম 100 গ্রামও আছে। বেশি ব্যবহার হয় 20 গ্রাম, 5 গ্রাম, 10 গ্রাম এগুলো ব্যবহার হয়। তো এগুলো কারণও করা হচ্ছে। আবার সিগারেটে একটা শালাকা, মানে ইয়াং ছেলে মেয়েরা তো হাতে বেশি পয়সা থাকে না, যখন খেতে চায় তখন একটা শালাকা দোকান থেকে নিয়ে কেনে। এবং যেটা আইনের মধ্যে একটা কথা আছে যে স্কুল কলেজের আশেপাশে যেন দোকানগুলো না থাকে, এগুলো তো এই সংশোধনীগুলো তো দরকার। হ্যাঁ, আইনের ভূমিকাটা আমি কিন্তু একটু বলবো অন্যদেরকে ভেবে দেখতে। আইনের ভূমিকাটা শুধুমাত্র প্রতিরোধক না, এটা মানে প্রিভেন্টিভ। তার মানে আমি যেন তামাক সেবনটাকে বন্ধ করতে পারি, বিক্রি থেকে শুরু করে উৎপাদন থেকে শুরু করে ভোগ থেকে শুরু করে সব জায়গায় যেন আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি। আর যারা শাস্তিমূলক দু একটা ধারা আছে ওটা দিয়ে আসলে যা হয় হবে, কিন্তু শাস্তিমূলক ধারাটাই মূল কথা না আর কি। আমি এমনিতে মনে করি যে একটা শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন একটা সুস্থ জাতি গড়ে তোলার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখতে পারে। এটা কিন্তু আমরা সবাই বুঝি, কিন্তু এটা আমরা করি না। আমরা কেন জানি, মানে তামাকের ব্যাপারে যেন প্রমাণ করতে হবে। আমি ওই কথাটা খুব পছন্দ করছি, আমাকে প্রমাণ করতে হবে কেন, রাজস্ব কমবে না, বাড়বে না, এই রোগ হবে না, ওই রোগ। তামাক যে ক্ষতি করে প্রমাণের বেশি দরকার আছে? আপনি কয়েকটা সিগারেট খান না, খুশখুশ করে কাশতে শুরু করবেন। এবং যেটা হলো, আমি একটু আমার মন্ত্রণালয়ের কথা বলি, আমার খুব দুঃখ লাগে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় বললে আমার মনে হয় যে আমি এটার সাথে খুব যুক্ত মানুষ না মন্ত্রণালয় হিসেবে, কিন্তু আসলে অনেক যুক্ত। কারণ এই যে আমরা বলি তামাকের কারণে পরিবেশ ধ্বংস হয়, সেটার মধ্যে পরিবেশের অংশ হিসেবে আসলে অনেকে বোঝেন না যে মাছ, পানি যখন নষ্ট হয়, এটা যখন পানিতে চলে যায় তখন মাছও কিন্তু ধ্বংস হয়ে যায় এবং এইগুলো আমরা খেলে আবার আমরাও আক্রান্ত হতে পারি। কাজে মাছের উপর, এমনকি যারা গরু ছাগল পালন করে তাদেরও কিন্তু খুব কষ্ট হয়। কারণ আমি আগেও বলেছি যে গরু বুদ্ধিমান আছে, অন্তত তামাক পাতা খায় না, কিন্তু তার খাদ্যটা তো বন্ধ হয়ে যায়, খাদ্যের সোর্স তো ওই এলাকায় আর থাকে না। তো এইগুলো কিন্তু আমাদেরকে খুব মনে রাখতে হবে কি। আমি তামাকজনিত কারণে যে মৃত্যুগুলো, আমি মনে করি এটা কি মৃত্যু আমি বলতে রাজি না, এগুলো আসলে হত্যাকাণ্ড। আমরা জেনে শুনে এই হত্যাটা হতে দিচ্ছি। আমরা এখানে আইন দিয়ে অনেক কিছু বলতে পারবো না, এটা পারবো না, ওটা করতে পারবো না, এত কিছু বলছি, কিন্তু আলটিমেটলি যদি বলি প্রিভেন্টেবল ডেথ, তার মানে কি আমি যেটা মৃত্যু হওয়ার কথা না সেটা যখন ঘটছে সেটা কি হত্যাকাণ্ড না? তাহলে এটা তামাকজনিত মৃত্যু আসলে একটা হত্যাকাণ্ড, এটা আর অন্য কিছু হিসেবে বলা যাবে না।
আমরা অনেক কিছু ইয়ে করেছি, এগিয়ে গেছে। বিড়ির কথা অনেকে হয়তো বলেন, এবং সিগারেটের যে ব্যাপারটা আছে তরুণদেরকে বলছি, আমি আশা করব এই রুমে অন্তত আজকে যারা আসছে, আমাদের মহিউদ্দিন ফারুক ভাই যে একটা স্লাইড দেখলেন, আমি আতঙ্কিত হয়ে গেছি যে চিকিৎসকদের এত ধরন, ওরা কত পার্সেন্ট ধূমপান করে। হ্যাঁ, আমার মনে হয় জর্দাকুন্দ বলে নারী চিকিৎসকদের মধ্যে অনেক, ঠিক না? তো কিন্তু আমি আশা করবো যে আজকে এই রুমে অন্তত যারা আছেন তারা যদি এখানে ঢোকার আগ পর্যন্ত ধূমপান করে থাকে, দয়া করে বের হয়ে আর কার সাথে করবেন না, আশা করতে পারি। হ্যাঁ, মেয়েরা মাথা নাচ্ছে, ছেলেরা খুব একটা মাথা নাচ্ছে। এটা কিন্তু আমার মনে হয় যে একটা আমাদের ভিতর থেকে আসার বিষয় আছে, এটা আমাদের ভিতর থেকে না আসলে আমরা করতে পারবো না। আমি একটু বলি যে আমরা গ্রামে দাইমাদের সাথে কাজ করি যখন, ওরা কিন্তু খুব পান আর জর্দা খায়, এবং আমরা তাদেরকে যখন বলছি আপনি যখন বাচ্চা প্রসব করাবার জন্য, কারণ একেবারে মহিলাটার কাছে সেবা দিতে হয়, তাহলে তখন অন্তত খায় না। কিন্তু আজকাল দেখি যে দাইমারা সতর্ক হয়েছে এবং তারা ওই গর্ভবতী মেয়েদেরকেও এটা বলা শুরু করেছে। তো কাজেই এই ধরনের সব লেভেলের আমরা যদি করতে পারি সেটা আমরা খুব ইয়ে করবো। আমার ডাক্তারদের ক্ষেত্রে একটু যেটা ইয়ে লাগে যে আসলে আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বহু সিনেমা আছে। উত্তম কুমারের সিনেমা দেখলে দেখবেন যে খুব ভালো ডাক্তার উনি, এবং সিগারেট খেয়ে খেয়ে উনি একটা রোগ নিয়ে ভাবছেন যে কি করে চিকিৎসা করবেন, এবং ওইটা দিকে আমরা মুগ্ধ হচ্ছে। এবং এরকম কিন্তু অনেকগুলো সিনেমাগুলোতে এগুলো কিন্তু আসলে প্রচারের একটা বড় একটা জায়গা, এটা ওরা করেছে। তো আমি আজকে আর বেশি কিছু বলবো না। আমার লাংয়ের ডাক্তারের কথা শুনতে শুনতে মনে হচ্ছে, যেমন ক্যান্সারের, যেমন সোহেল ভাইটা তো শুনলাম সার্বিক, তারপর মহিউদ্দিন ফারুক ভাইটা শুনলাম ক্যান্সার কেন্দ্রিক, তারপর লাংয়ের ডাক্তার। যদি আমরা, আমার মনে হয় একজন গাইনোকোলজিস্ট আনতাম বা প্রত্যেকটা স্পেশালাইজড ডক্টর আনতাম, প্রত্যেকেই মনে হয় নিজ নিজ ক্ষেত্রে কত ক্ষতি এটা আমি বলতাম, এবং এত ক্ষতি করে এটা। তো সেদিক থেকে আমি মনে করি যে কোনো অবস্থাতে তামাক থাকা উচিত না। আমাদের এই জাতিকে, সুস্থ জাতি, যারা তরুণ প্রজন্মরা একটা নতুন বাংলাদেশ দিয়েছে, সেটা একটা তামাক মুক্ত প্রজন্ম যদি হতে পারে তাহলে আমরা খুব খুশি হব, এবং আশা করি যে এই ক্ষেত্রে আপনারা তরুণ ডাক্তার চিকিৎসকরা এই বড় একটা ভূমিকা রাখবেন। ধন্যবাদ। প্রধানমন্ত্রীর বক্তব্যে তামাক নিয়ন্ত্রণ আইনের দুর্বলতা, তামাক নিয়ন্ত্রণ আইনের রাজস্ব আদায় এবং কোম্পানির সূক্ষ্ম প্রচারণা এবং কৌশলগুলো তুলে ধরার জন্য ধন্যবাদ জানাচ্ছি ফরিদা আক্তার, মাননীয় উপদেষ্টা, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়। এবার সভাপতির বক্তব্য এবং ধন্যবাদ জ্ঞাপন উপস্থাপন করবেন অধ্যাপক ডক্টর ফজিলাতুন্নেসা।